সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 এর টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ব্যালেন্স। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। সকলের প্রতি নতুন বছরের শুভেচ্ছা এবং একই সাথে নতুন বছরে আমরা চেষ্টা করব আমাদের বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান সময়ে বিশেষ করে আমাদের যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি কমিউনিটির মানুষদের ভিতরে যেসব বিষয় নিয়ে আসলে অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে হেলথ সেক্টরের, সেই বিষয়গুলো আপনাদের সামনে বারবার তুলে আনবার জন্য আমরা এবছরে প্রতিজ্ঞাবদ্ধ। তো সেই পর্যায়ে আজকে আলোচনার বছরের প্রথম আলোচনার শুরুতে আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আসলে বলা যায় এই দেশে বসবাস করবার জন্য আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সর্বপ্রথম একটি ধাপ, যেটি সম্পর্কে আসলে আমাদের কমিউনিটিতে এমনকি এখানে বসবাসরত বহু মানুষের ভিতরে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, অনেক লিমিটেড নলেজ রয়েছে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানে আসলে একজন পেশেন্ট হিসাবে আমাদের কি সেখানে অধিকার রয়েছে এবং প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের আসলে কি দায়িত্ব কর্তব্য রয়েছে তার পেশেন্টের প্রতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আজকে এই আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা আজকে চেষ্টা করব যে অ্যাজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান পেশেন্টের যেসব রাইটস বা রেসপন্সিবিলিটিস যেগুলো আছে আমরা এগুলো যদি একটু হাইলাইট করতে পারি এবং যদি পেশেন্টকে যে একটু হলে বেনিফিটেড হয় আমরা সেদিকে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার প্রথমে ডক্টর হোসেন, আমি যে বিষয়টি জানতে চাবো যে আসলে যারা আমরা বাংলাদেশ থেকে আসি অথবা অন্য দেশ থেকে আসি, আমার মনে হয় অনেকেই আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এই টার্মটার সাথেই আসলে ঠিক পরিচিত নন। তো বাংলাদেশে যেরকম যখন কারো কোনো সমস্যা হয়, কোনো শারীরিক অসুস্থতা বোধ করেন, তখন তার নিজের ধারণা অনুযায়ী সে একজন স্পেশালিস্টের কাছে যান। কারো যদি বুকে ব্যথা হচ্ছে সে হয়তো বা একজন হার্টের চিকিৎসকের কাছে যান। কারো যদি হঠাৎ করে দেখা যাচ্ছে যে হজমের সমস্যা হচ্ছে বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে সে হয়তো বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যান। কিন্তু এখানে কিন্তু আসলে বিষয়গুলো অনেক ভিন্ন। আমাদের এখানে যেরকম প্রতি বছর একটি রেগুলার ফিজিক্যাল চেক আপের প্রয়োজনীয়তা প্রতি ফোকাস করা হয়, একজন মানুষ তাকে প্রতি বছর একটি রুটিন হেলথ চেক আপ করতে হয়, সেভাবে করে আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান টার্মটির সাথে হয়তোবা কেউ কেউ এই দেশে আসার পরে পরিচিত হন। কিন্তু অনেকেরই একটি বিশাল ভ্রান্ত ধারণা থেকে যায় যে এই ইয়ারলি যে রুটিন ফিজিক্যাল চেক আপ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের প্রয়োজনীয়তা হয়তোবা এতটুকুনি। তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ ডক্টর হাফসা। তো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এই দেশে কমনলি মানে আমি সিম্পলি যাদের কারো ইন্স্যুরেন্স ইভেন সাইন আপ করার সময় তার জিজ্ঞেস করে যে আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কে হবে। আপনি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বেসিক্যালি আমরা বলি দে আর দ্য গেট কিপার ফর দ্য হেলথ কেয়ার। যে একজন যদি একটা পেশেন্ট কোনো ট্রিটমেন্ট চাচ্ছে, পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট, কিন্তু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু তাদের পারে ডিরেক্ট করতে যে হুইচ ওয়ে দে নিড টু গো। মানে ওই সেন্সে কারো যদি কোনো অ্যাকিউট কোনো সমস্যা থাকে বা কোনো আর্জেন্ট কোনো বা ইমার্জেন্সি, অবশ্যই তাদের উচিত প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে আগে কনসাল্ট করা। এখন আপনি যেটা বললেন অ্যানুয়াল ওয়েলনেস, অ্যানুয়াল ওয়েলনেস যেমন হ্যাঁ, বিশেষ করে এই দেশে যারা পেশেন্ট আছে তারা এই ব্যাপারে মোটামুটি কিন্তু বেশ সচেতন। তাদের কোনো মেডিকেল কন্ডিশন থাকুক বা না থাকুক, তারা কিন্তু অ্যাটলিস্ট ইয়ারলি একবার আসতেছে তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যে তারা আমার অ্যানুয়াল ফিজিক্যালটা করায় দাও। অ্যানুয়াল ফিজিক্যাল মানেই নট নেসেসারিলি যে আমার অলওয়েজ ব্লাড টেস্ট করতে হবে বা কিছু না, সিম্পলি পেশেন্টের ব্লাড প্রেশার চেক করা, পেশেন্টের হাইট ওয়েট চেক করা, বা তার কোনো নতুন কোনো সিমটমস অ্যাড হচ্ছে কেন, আগে আমার এই সিমটমস ছিল না এখন এই জিনিসটা বেশি বেশি হচ্ছে, এইসব জিনিস কিন্তু অ্যানুয়াল ফিজিক্যালের সময় পেশেন্ট ইজিলি ডিসকাস করতে পারে তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে। সো এই সেন্স যখন পেশেন্ট যদি তার প্রাইমারি ফিজিশিয়ানের কাছে না যান
যে অ্যানুয়াল ফিজিক্যালের জন্য নো আই এম পারফেক্টলি ফাইন, আমার কোনো হেলথ প্রবলেম নাই, কোনো ওষুধ খাওয়া লাগে না, হাই ব্লাড প্রেশার নেই, আমার ডায়াবেটিস নেই, ও আমার দরকার নেই, আমি পারফেক্টলি ফাইন। তাছাড়া বিশেষ করে এই টেন্ডেন্সিটা কমন হচ্ছে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে, কিন্তু লট অফ হেলথ কন্ডিশন কিন্তু ইয়ং পেশেন্টের মাঝখানেও আছে, নট অনলি ফিজিক্যাল, মানে সাইকিয়াট্রিক বলেন বা মেন্টাল হেলথ যেগুলো বলেন, অনেকের সে প্রবলেম আছে। কিন্তু আমাদের কালচার একটা যেটা কমন হচ্ছে, সাইকিয়াট্রিক প্রবলেম নিয়ে আপনি না পারবেন কোনো ফ্যামিলি মেম্বার সাথে কথা বলতে, না পারবেন কোনো আত্মীয় স্বজন, মানে কারোর সাথে কথা বলতে পারবেন, ও কাম অন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দ্যাটস আ কমন টার্ম ইউ হিয়ার। ইভেন কিছুদিন আগে আমার এক বেশ ক্লোজ এক মানে আত্মীয়ের মধ্যে বলতেছে আমি আমার বাবা মার সাথে ডিসকাস করতে পারি না আমি, কারণ তারা বলে তুই কি পাগল হয়েছো নাকি, তুই পাগলের ডাক্তার দেখাইতে হবে নাকি এই সেই। কিন্তু বাট না, নট অনলি যে মানে সাইকোলজিক্যাল প্রবলেম মানেই না সবাই স্কিজোফ্রেনিক, ঠিক না? সিম্পল অ্যাংজাইটি থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে। কিন্তু যখনই মানুষ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যায়, তাদের কিন্তু এই অনেস্ট কমিউনিকেশনটা দরকার। কারণ একটা জিনিস তাদের মাথায় রাখা উচিত যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তাদের মানে ডিজিজ কন্ডিশন সম্বন্ধে যে সিক্রেসি যেটা মেনটেন করা, এই দেশে যে আমরা যেটা বলি হিপ একটা রুলস আছে, ওই পেশেন্টের কনসেন্ট ছাড়া না পারা যায় পেশেন্টের আত্মীয় স্বজনের সাথে ডিসকাস করা, ইভেন ক্লোজ ফ্যামিলি মেম্বার সাথে ডিসকাস করা, মানে এটা লিগাল এবং করা উচিত না অ্যাজ এ ফিজিশিয়ান, এবং করেও না আমি যতদূর জানি, আনটিল আনলেস পেশেন্ট কোনো মানে স্পেসিফিক কোনো পারমিশন দেয় যেন আপনি আমার হেলথ কন্ডিশনে আমার ওয়াইফের সাথে কথা বলতে পারেন, আমার বাবা মার সাথে কথা বলতে পারেন, বা ছেলে মেয়ের সাথে কথা বলতে পারেন। এই জন্য অ্যানুয়াল ফিজিক্যাল যেটা অ্যানুয়াল ওয়েলনেস, মানে অ্যাটলিস্ট বছরে একবার, কার যদি হেলথ প্রবলেম নাও থাকে, আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যাতে আপনারা ফিজিশিয়ানের কাছে আসে ডিসকাস করা যেতে পারে। আপনি প্রথমে যে কথাটি বললেন যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হচ্ছে হেলথ সার্ভিসের গেটকিপারের মতো কাজ করে পেশেন্টের জন্য। তো সেক্ষেত্রে আসলে কিন্তু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান একজন পেশেন্টের জন্য বলা যায় যে ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার হেলথ সেক্টর এবং তার জীবনের সব রকম মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে যে আসলে একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তো সেক্ষেত্রে আসলে কিন্তু একজন পেশেন্ট যে কোনো ধরনের অসুস্থতা, সেটা তার শারীরিক হোক অথবা মানসিক হোক, সে কিন্তু প্রথমেই তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে সেটি নিয়ে ডিসকাস করতে পারে। কিন্তু আমি দেখেছি যে আমাদের কমিউনিটিতে বিশেষ করে যারা এ দেশে নিউ কামার, অনেকেরই খুব ভ্রান্ত ধারণা থাকে যে বছরে একবার ইয়ারলি চেক আপের জন্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যে ডেটটি দিয়ে দিচ্ছে, তিনি মনে করছেন যে তার আগে বা এর বাইরে আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে মনে হয় অ্যাক্সেস করা যাবে না। তো এই ভ্রান্ত ধারণাটি সম্পর্কে যদি আপনি একটু ভুলটি ভাঙিয়ে দেন। কারণ আমাদের দেশে যে কমন প্র্যাকটিস হচ্ছে, আপনি আগে যেটা বললেন শুরুতে, যে ও আমার চেস্ট পেইন হচ্ছে, আই নিড টু সি দ্য কার্ডিওলজিস্ট রাইট অ্যাওয়ে, নট নেসেসারিলি না। এই জন্য যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, কিন্তু আপনার ম্যাম যেটা আগে যেটা বলেছি, কারো অ্যাকিউট কোনো প্রবলেম হলো, একটা পেশেন্ট সিম্পলি ওকে একটা চেস্ট পেইন হচ্ছে, মানে কার্ডিয়াক প্রবলেমের সন্দেহ করতেছে বা কিছু, তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান শুড বি দেয়ার ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যে না, আমি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাচ্ছি, আমি যে আমার এই প্রবলেমটা হচ্ছে, দেন সিম্পলি কেজি করা হোক বা সেটা কার্ডিওলজিস্টকে রেফারাল দেওয়াই হোক, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কার্ডিওলজিস্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করার পর রাইড হইতে হসপিটালে যাওয়া লাগতে পারে। যদি প্রাইমারি ফিজিশিয়ান পেশেন্টকে এক্সামিন করার পরে বা পেশেন্ট হিস্ট্রি নেওয়ার পরে বা সিম্পলি একটা ইকেজি করার পরে যদি তারা মনে করে পেশেন্ট মে হ্যাভ এ হার্ট অ্যাটাক, আপনি তখন নিশ্চয়ই আপনি ওয়েট করবেন না কার্ডিওলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট আফটার 2 weeks 3 weeks, not now, not like this now. In those situation পেশেন্ট উচিত যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কন্ট্যাক্ট করা। ওই যে অ্যানুয়াল ফিজিক্যালের জন্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানে যাব। আর তাছাড়া এই দেশে কিছু রেস্ট্রিকশনও কিছু আছে, নট লাইক দ্যাট তো আমি আমার চেস্ট পেন হচ্ছে, আই ক্যান কল মাই কার্ডিওলজিস্ট, সো আই ক্যান সি এ কার্ডিওলজিস্ট, আই নিড টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট। তারা স্ট্রেট বলবে যে না, তুমি তোমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাও, অথবা তুমি তোমার ইমার্জেন্সিতে যাও। সো ওইসব হ্যাসেল এড়ানোর জন্য কিন্তু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান শুড বি দা ফার্স্ট কন্ট্যাক্ট মানে পেশেন্টের জন্য। এখন এবং সিম্পলি ইভেন অনেক আর্জেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে আমার ব্যথা হচ্ছে, তারা মনে করে যে ওই যে আপনি আগে যেটা বলে স্পেশালিস্ট রিলেটেড যত প্রবলেম, ও আমার স্পাইনে ব্যথা হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, আই নিড টু সি স্পাইন স্পেশালিস্ট। নো, লট অফ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান দে ক্যান সলভ দেয়ার প্রবলেম। কিন্তু পেশেন্ট যদি তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কমিউনিকেট না করে,
আই ডোন্ট নো আমার পেশেন্টের কি অবস্থা না হচ্ছে বা কোনো তাদের কোনো সিমটমে কোনো চেঞ্জ আছে কিনা সিন্স আমি লাস্ট টাইম পেশেন্টকে দেখছি মানে আমার অফিসে দেখেছি কিন্তু বাট পেশেন্ট ফর সাম রিজন আই ডোন্ট নো মানে তাদের অ্যাডহারেন্স টু দ্য ট্রিটমেন্ট এই জিনিসটা বেশ ল্যাকিংস আছে যে আমি যদি বলি পেশেন্টকে আপনি 3 মাস পরে আসবেন বা 2 সপ্তাহ পরে আসবেন আপনার যেহেতু ব্লাড প্রেশার একটা ওষুধ আমি স্টার্ট করলাম আই নিড টু রিচেক দ্য ব্লাড প্রেশার কেমন আমার নিজস্ব পেশেন্ট আছে নিউ ইয়র্ক সিটিতে আমি অলমোস্ট 3-4 মান্থস পাস বাই পেশেন্টের কোনো খবর নাই সে ব্লাড প্রেশার রিচেক করতে আসে না আমি আদৌ জানি না সে ওষুধটা খাচ্ছে কিনা কারণ মেইন হচ্ছে যে তাদের কিন্তু তাদের হেলথ কন্ডিশন বা ডিজিজ প্রবলেমের ওনারশিপ কিন্তু পেশেন্টেরই কারণ আমি জানি না যে কালকে যে পেশেন্ট দেখছি আমি তাদের আজকে কি অবস্থা আই ডোন্ট নো এনিথিং তারা যদি আমার সাথে কমিউনিকেট না করে ঠিক না কিন্তু এই জন্য উচিত পেশেন্টের যে কারণ আমি যতদূর জানি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিজিশিয়ানের যাতে তার অফিসে যদি নাও থাকেন তারা যদি ফোন নাম্বারে ফোন দিলে ইজিলি ক্যান দে রিচ আউট টু দ্য ফিজিশিয়ান নট অনলি অ্যান্সারিং সার্ভিস তখন ফিজিশিয়ানের সাথে কমিউনিকেট করবে যে সো অ্যান্ড সো পেশেন্ট নিড সাম অ্যাডভাইস ফ্রম ইউ তখন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তারা কিন্তু স্বাভাবিকভাবে তারা পেশেন্টের সাথে কমিউনিকেট করবে তাদের প্রবলেম সলভ করার জন্য এর মানে এই না যে আজকে সানডে আজকে যেমন সানডে আছে আমার প্রবলেম হচ্ছে I cannot call my primary care physician. That's not true. এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন আসলে এটা আরেকটি বিষয় যেটা আমার মনে হয়েছে যে বেশিরভাগ আমাদের দেশের মানুষ যারা এখানে আসেন মাইগ্রেশন করে বেশিরভাগ মানুষ কিন্তু এটা জানেনই না যে তার এনি টাইপ অফ ইমার্জেন্সিতে সে কিন্তু আসলে তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে রিচ আউট করতে পারেন এনি টাইম এবং আমি দেখেছি আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু ঠিক আমাকে এভাবে বলে যে যদি কোনো ইমার্জেন্সি হয় সেটা যদি রাত 2টাও হয় ইউ ক্যান কল অ্যান্ড লিভ দ্য মেসেজ অ্যাজ সুন অ্যাজ উই উইল গেট ইট উইল গেট ব্যাক টু ইউ আমি জানি না সেটা কি সব প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানই কি এই সার্ভিসটি প্রোভাইড করতে বাধ্য নাকি এটা তার ব্যক্তিগত চয়েস না আচ্ছা আই থিঙ্ক এটা তারা প্রোভাইড করতে বাধ্য মানে ব্যক্তিগত চয়েস না যে আমি আমার সানডে আজকে আমার অফিসে কেউ ফোন পিক করবে না ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে নাও এটা তাদের সিম্পল একটা রেসপন্সিবিলিটি আমি যেহেতু তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান পেশেন্ট আমার কাছে মানে রিচ করার চেষ্টা করবে দে ক্যানট রিচ আউট টু মি এটা মানে আমি বলবো যে মানে আমি যতদূর জানি মানে ম্যাক্সিমাম প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তারা পেশেন্টকে রেসপন্স করে আমার জানা মতে কারণ দ্যাটস দ্য সার্ভিস শুড বি সেটা মানে যে কোনো ফিজিশিয়ানের ক্ষেত্রে নট অনলি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান মানে তাদের একটা অ্যান্সারিং সার্ভিস থাকে মানে আমি বলতেছি না যে একটা পেশেন্টের ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হচ্ছে ওয়েট ফর দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান রেসপন্স নো বা একটা পেশেন্টের স্ট্রোক হচ্ছে নো দোজ আর আই এম টকিং অ্যাবাউট দে নিড টু গো টু দ্য ইমার্জেন্সি রুম ঠিক না কিন্তু আদার যে সমস্যাগুলো হচ্ছে যেমন সিম্পল একটা পেশেন্টের যদি একটা সিম্পল ব্যাক পেইন হয় লট অফ পিপল থিঙ্ক ওকে আমার কি কিডনি প্রবলেম হচ্ছে কিনা না আমার অন্য কোনো মানে ম্যাসিভ আমার ইমার্জেন্সি সিম্পলি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ডিসকাস করে কিন্তু তারা কিন্তু ওয়েট করতে পারে যে নো আপনার যে ব্যাক পেইন ওদের কিডনির সমস্যা না এটা সম্পর্কে কালকে অফিসে আসেন আই ক্যান ইভালুয়েট অর সিম্পলি লট অফ দ্য থিংস আজকাল কিন্তু মানে ফোনেও সলভ করা সম্ভব অনেক কিছু আমি বলবো যে টেলিভিডিও বা টেলিমেডিসিন হওয়ার পর থেকে এই জিনিসটা কিন্তু মানে বেশ ইমপ্রুভড হয়েছে আমি বলবো যে ইমার্জেন্সি রুম ভিজিট বলেন বা এখন তো আজকাল আর্জেন্ট কেয়ার আর একটা জিনিস আসে মানে সব জায়গায় অ্যাভেলেবল যে পেশেন্টের একটা ম্যাসিভ একটা প্রবলেম হচ্ছে I don't need to call my primary care physician on Sunday. No. আমি যেটা বললাম ওভার দ্য টেলিফোন বা টেলিমেডিসিনের মাধ্যমে অনেক প্রবলেম সলভ করা সম্ভব অতএব তাদের উচিত যে রিচ আউট টু দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সেটা সানডে হোক লেট নাইট হোক ইফ দে ডোন্ট রেসপন্স আর সামথিং লাইক দিস দেন তারা তাদের ডাক্তারের সাথে কথা বলতে পারেন আপনাকে ফোন দিয়েছিলাম আপনারা কোনো রেসপন্স করেননি বা কিছু কিন্তু আপনি যদি ফোন না করেন how do I know what's going on with my patient ঠিক না আমি কালকে যে পেশেন্টকে দেখেছি আমি জানি না আজকে তার কি অবস্থা আসলে আমি দেখেছি যে আমাদের অনেক মানুষের ভিতরেই ডাক্তারকে রিচ আউট করার বিষয় এক ধরনের মানসিক বাধা কাজ করে হয়তোবা এদেশে যেহেতু তারা নতুন আসছেন সবকিছুর সাথে নতুন ভাবে পরিচিত হচ্ছেন নট নেসেসারিলি যে সবার আসলে নিজের কমিউনিটির বা নিজের দেশের
মানুষই ডাক্তার হিসাবে থাকেন, অনেকের হয়তোবা অন্য দেশের যারা অন্য দেশের ব্যাকগ্রাউন্ড, যারা নন বেঙ্গালি স্পোকেন, এরকম অনেক হয়তোবা ফিজিশিয়ান, তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হতে পারেন। তো আমি সেক্ষেত্রে দেখেছি যে ল্যাঙ্গুয়েজ একটি ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেটা আসলে ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু এটা কিন্তু সত্যি। এবং একই সাথে আমার মনে হয়েছে যে এই যে কালচারাল ডিফারেন্সটাও এক ধরনের ব্যারিয়ার হিসেবে কাজ করে, বিশেষভাবে যারা নতুন আসেন এদেশে। এবং আমি অনেক মানুষকে দেখেছি যে সে কিন্তু আসলে একটি সমস্যা ডিল করছে, একটি ক্রনিক ইস্যু, কিন্তু যে কোনো এই এক ধরনের মানসিক বাধা অতিক্রম করে সে আসলে তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন না। তো এই বিষয়ে কি আপনি কিছু মন্তব্য করবেন কিনা? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা ফ্যাক্টর, নো ডাউট। যেমন মনে করেন বেঙ্গলি স্পিকিং পেশেন্ট যারা আছেন তারা হয়তো রাইট আমাদের সাথে ইজিলি ফোন করলে তারা কথা বলতে পারে বা কিছু। কেউ যদি তাদের নন বেঙ্গলি স্পিকিং প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থাকে, ইন দ্যাট কেস আমি যতদূর জানি ম্যাক্সিমাম ফ্যামিলিতে যাদের ছেলেপান আছে বা আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু ইজিলি ইংলিশ বলতে পারে। ইটস নট দ্যাট হার্ড যে ও আমার ছেলেকে বা আমার মেয়েকে দিয়ে আমি ডাক্তার অফিসের কথা বলানো যে না আমার বাবার এই প্রবলেম হচ্ছে বা আমার আমার মায়ের এই প্রবলেম হচ্ছে বা আমার আঙ্কেলের প্রবলেম হচ্ছে। সো আই থিঙ্ক অপশনস আর দেয়ার। যদি তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থেকেও থাকে তারা কিন্তু ইজিলি তাদের একটা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে পারে যে ডক্টর মাই মম ইজ হ্যাভিং দিস কাইন্ড অফ প্রবলেম, ঠিক না? কিন্তু you have to take that initiative যে no I'm just trying to reach out to them and see what happens, ঠিক না? কি আপনি যদি ট্রাই না করেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যেমন আমি পেন্সিলভেনিয়া যে প্র্যাকটিস করি যে জায়গায় হ্যাঁ অনেক নন ইংলিশ স্পিকিং পেশেন্ট আসে, বড় বড় অর্গানাইজেশনে হয়তো ট্রান্সলেটিং সার্ভিস থাকে বা কিছু ল্যাঙ্গুয়েজ লাইনগুলো থাকে ওগুলো করতে পারে, বাট যখনই লেটনেস আসে বা অ্যান্সারিং সার্ভিস আছে তখন কিন্তু অনলি অপশন টু স্পিক ইংলিশ। আমি ইন দ্যাট সিচুয়েশন সাজেস্ট করবো যে যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের হেল্প নেন যারা ইংলিশে কথা বলতে পারে, যে তাদের বলেন যে আপনার কি সমস্যা হচ্ছে, যে এই প্রবলেমটা ক্যান আই ওয়েট ওভারনাইট, যে হ্যাঁ আমি রাত্রে আমি সকালে ডাক্তারের অফিসে ডাক্তারের সাথে কথা বললেও চলবে, অথবা সকালে আর্জেন্ট কেয়ারে গেলে চলবে, বা আই নিড টু গো টু দি ইমার্জেন্সি রুম নাও। মানে এই দুই তিনটা সিচুয়েশন কিন্তু ইজিলি কিন্তু সেই ডাক্তারটা কিন্তু পেশেন্টের সাথে কথা বলার পরে কিন্তু মানে মানে জাস্টিফাই করতে পারবে যে হোয়াট দ্য পেশেন্ট শুড ডু নাও, মানে এখন আমার কি করা উচিত এই মুহূর্তে, আমার কি ইমার্জেন্সি যাওয়া উচিত, অথবা আমি কালকে ডাক্তারের সাথে অফিসে দেখা করতে পারি, অথবা এখনই কোনো সলিউশন দিতে পারে। এগুলো কিন্তু সম্ভব, বাট এই জন্য বলবো যে আপনার না ট্রাই টু রিচ আউট, আগে রিচ করার চেষ্টা করছেন আপনার ফিজিশিয়ান কি বলে, তারপর প্রসিড হওয়া উচিত। জি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আসলে একটি ইস্যু, এটা আমরা জানি। এবং সেটা হয়তোবা আমাদের সব মানুষ যারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের ভিতরে আমরা কমনলি দেখতে পাই। কিন্তু যে কালচারাল ব্যারিয়ারের কথা আমি বললাম, এটা কিন্তু আমি অনেক আমাদের শিক্ষিত মানুষ, হাইলি এডুকেটেড পিপলের ভিতরেও দেখেছি। তো এই কালচারাল ব্যারিয়ারটির ক্ষেত্রে কিছু বলবেন কিনা? আমি একটাই বলবো যে মানে মানে ডাক্তার হিসেবে আমরাও কিন্তু হিউম্যান বিইং, আমরাও মানুষ, ঠিক না? এর মানে এই না যে আপনি আপনার সাথে আমাদের সাথে কথা বলতে পারবেন না, আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, এই জিনিসটা আছে একটু, দ্যাটস ট্রু। কারণ যেমন সিম্পল আমি আমার একটা পেশেন্ট, উনি বাংলাদেশের নর্থ বেঙ্গল এক্স্যাক্টলি মনে কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, ওনাকে আমি এক্সামিন করার পর ওনার আমি যখন পায়ে হাত দিলাম জাস্ট ইডিমা দেখার জন্য যে পাটা ফুলছে কিনা বা কিছু, হি ওয়াজ রিয়েলি হেজিটেন্ট যে ডাক্তার তো পা টাচ করতেছে বা সামথিং লাইক দিস। মানে হ্যাঁ এগুলো কিন্তু কিছু একটু ব্যারিয়ার একটু আছে তাদের, ব্যারিয়ার যে নাই তা না, বাট আমি বলবো যে মানে রাইট, আমি বলবো যে ম্যাক্সিমাম 99% ডাক্তাররাই আপনি যদি মানে ওপেনলি ডিসকাস করেন, যদি খুলে বলেন, অবশ্যই আপনি অ্যান্সার পাবেন। মানে এর মানে এই না যে তারাও আমি এই কোশ্চেনটা কেমনি জিজ্ঞেস করি আমার ডাক্তারকে, নো, দ্যাটস ওয়াই ইউ আর দেয়ার, আপনার প্রবলেম ডিসকাস করার জন্য আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ঠিক না? একদমই তাই। এবং আমরা জানি যে অনেকেই যে আসলে নিউ ইয়র্কের মতো অনেক বেশি ডেন্সলি পপুলেটেড, একদম যেখানে আমাদের কমিউনিটি অনেক বেশি প্রমিনেন্ট, এরকম জায়গায় বাস করেন তা তো নয়। অনেকেই কিন্তু অনেক পেরিফেরি, অনেক আইসোলেটেড এরিয়ায় থাকেন, এবং সেখানে হয়তোবা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের খুব বেশি চয়েস তার নেই, হয়তোবা সেখানে খুব লিমিটেড প্র্যাকটিসিং ডক্টর আছেন।
এবং ইভেন অনেকের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে ডাক্তার ছেলে নাকি মেয়ে এটাও তার জন্য অনেক সময় একটি বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো আমাদের সবাইকে আসলে এটা সবার প্রথমে মনে রাখতে হবে যে একজন ডাক্তারকে কিন্তু ট্রেন করা হয় একটা হিউম্যান বডি সম্পর্কে। সে যখন একজন পেশেন্টকে ডিল করেন, তিনি কিন্তু ওই মুহূর্তে পেশেন্টকে শুধুমাত্র একজন মানুষ হিসাবে দেখেন। সেখানে তার আসলে কালচার কি, তার ল্যাঙ্গুয়েজ কি, তার জেন্ডার কি, এগুলো একজন ডাক্তারের ক্ষেত্রে আসলে কখনোই মুখ্য নয়। এবং পেশেন্টেরও কিন্তু সেভাবে সেই বিশ্বাসটা নিয়ে, সেই কমফোর্ট জোনটা নিয়ে, সেই মানে ফিলিংসটা নিয়ে ডাক্তারের প্রতি তার বিশ্বাসটা রাখতে হবে এবং ডাক্তারের সাথে তার যে কোনো কিছু আসলে খুব কমফোর্টেবলি শেয়ার করতে হবে। তো আরো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি দেখেছি যে বিশেষ করে এখানে ইয়ং পিপলদের ভিতরে আমি দেখেছি যে এরা তো খুব বেশি কনফিডেন্ট থাকেন। তাদের যেহেতু ইয়ং, অনেক এনার্জেটিক এবং অনেক বেশি অ্যাক্টিভ, সো তারা অনেক নিজেদের প্রতি একটু উদাসও থাকেন। এবং এদের আমি দেখেছি যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, এই টার্মটা তাদের কাছে একদমই খুবই একটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের নেগলিজেন্সির ভিতরেই আমি বলতে পারি যে তারা এই টার্মটাকে রাখে। আমার নিজের খুব কাছের আমার কাজিন এখানে থাকে বেশ কয়েকজন, এবং আমি দেখেছি তাদের কারোরই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান নেই। তো যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলো তখন কিন্তু আবার ঘাবড়ে গেল। তো আমি যখন বলছি যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তো থাকা উচিত, এত বছর ধরে তুমি এদেশে পড়ালেখা করো বা কিছু, তখন বলছে যে আসলে নেওয়া হয়ে ওঠেনি, তো এবার নিব। কিন্তু যখনই তার হেলথ আসলে সেটেল হয়ে গেল, তার কিন্তু আবার ওই একই অবস্থা যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, যে একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থাকা যে আসলে কতটা জরুরি এই বিষয়টি প্রতি তারা খুব উদাসীন। এবং আমি তখন একটু এক্সপ্লেন করবার চেষ্টা করলাম যে একজন ডাক্তার কিন্তু যখন তোমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, সে কিন্তু তোমার হেলথের একটা যে মানে একটা কন্টিনিউটি পেশেন্টের সাথে, পেশেন্টের হেলথের ডিটেলটা জানা, এটা যখন একজন ডাক্তার জানে, সে যেভাবে তোমাকে ট্রিট করতে পারবে বা যে পয়েন্ট থেকে তোমাকে ডিল করতে পারবে, তুমি যখন রাইট অ্যাওয়ে একজন ওয়াকিং ক্লিনিকে যাচ্ছ বা র্যান্ডম একজন ডাক্তারের কাছে যাচ্ছ, সেটা কখনোই এক পর্যায়ের হবে না, কারণ হিস্ট্রি ম্যাটার্স এবং ইট টেকস টাইম। তো এই বিষয়ে যদি আপনি একটু আপনার মন্তব্যটি বলেন। যেমন আমি পেশেন্ট উদ্দেশ্যে এটাই বলবো যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু তাদের অনেক মানে ডিজিজ কন্ডিশনের ট্রিটমেন্ট কিন্তু করতে পারে অন রেগুলার বেসিস। ইট ডাজন্ট মিন দ্যাট ও আবার স্পেশালিস্টের কাছে যেতে হবে, না। সিম্পলি আপনি তাদের নর্মাল সর্দি কাশি থেকে শুরু করে ইউরিন ইনফেকশন বলেন, সিম্পল স্কিনের র্যাশ বলেন, আর একটা পেশেন্টের যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, অ্যাজমা, এগুলো কিন্তু সবই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ম্যানেজ করতে পারে ইজিলি। কিন্তু পেশেন্টের যদি টেন্ডেন্সি থাকে উনি কমন টার্ম দে ডু ইউজ রেগুলার ডাক্তার, এটা হ্যাঁ। বাট এই দেশের বিশেষ করে রেসিডেন্সি ট্রেনিং এ যেভাবে ট্রেন করা হয় অ্যাজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, তারা কিন্তু ম্যাক্সিমাম কমন কন্ডিশন বা ক্রনিক ডিজিজ কিন্তু ইজিলি ম্যানেজ করতে পারে। কিন্তু পেশেন্ট যদি আগে থেকে যদি আপনি যেটা বলে ওই নেগলিজেন্সিটা কাজ করে যে না আমার ডায়াবেটিস আছে, আমার এন্ডোক্রাইনোলজিস্টকে দেখাতে হবে, আমার অ্যাসিড রিফ্লাক্স আছে, আমার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে হবে, নট নেসেসারি, না। আমি বলবো যে এটা ইগনোর করার কোনো জিনিস না, কারণ প্রত্যেকটা ফিজিশিয়ান অ্যাটলিস্ট মানে তাদের লেখাপড়ার পরেও কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর ট্রেনিং করেছেন। অন টপ অফ দ্যাট তারা অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন। অতএব এটা তো মানে নেগলেক্ট করার কোনো জিনিস না। কিন্তু আপনি যদি ওপেন না হন যে পেশেন্টের, আপনি ফিজিশিয়ানের কাছে ডিসকাস করতে চাচ্ছেন না যে না আমার ব্যাক পেইনটা আমি স্পাইন স্পেশালিস্ট, ডাক্তার আমাকে একটা রেফারাল দিয়ে দেন, ডাক্তার আমার এই সমস্যা, একটা কার্ডিওলজিস্ট রেফারাল দিয়ে দেন, রাইট। আপনার যদি রেফারাল লাগে অবশ্যই আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আপনাকে রেফারাল দিবে। ইট ডাজন্ট মিন দ্যাট প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আপনার সার্টেন কন্ডিশন তার ট্রিটমেন্ট আপনার করতে পারবে না, না। কিন্তু আপনার ওই আমি বলবো যে ওই রেসপেক্ট বলেন বা আস্থাটা অ্যাটলিস্ট থাকতে হবে যে না আই ক্যান রিলাই অন হিম। হ্যাঁ, অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের দায়িত্ব যে না, আমি সেটা বলতেছি না যে একটা পেশেন্ট আসলো, আমি যদি তার পেশেন্টকে আমি জাস্ট শুধু রেফারেল দিলাম, ওকে আপনার হার্টের স্টেন্ট পরামর্শ থেকে, যেমন আমি পেন্সিলভেনিয়া যে প্র্যাকটিস করি আফটার করোনারি আর্টারি ডিজিজ, আফটার স্টেন্ট অ্যান্ড এভরিথিং, ওই পেশেন্ট কিন্তু তার কার্ডিওলজিস্টকে দেখে না, ম্যাক্সিমাম একটা ভিজিট ডান, তারপর কিন্তু আবার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আসতেছে ফিরে। দ্য রিজন হচ্ছে তার ব্লাড প্রেশার ম্যানেজ করা, তার কোলেস্ট্রল ম্যানেজ করা, তার ওষুধগুলো ঠিক মতো সে খাচ্ছে কিনা, এগুলো কিন্তু ওই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানই রান করতেছে কিন্তু তারপরে।
সেম থিং অ্যাজমা বলেন, ডায়াবেটিস বলেন। এই জন্য আমি বলবো যে না, আপনারা একটু যদি ওপেন না হন যে না ডাক্তার এই সমস্যা আছে, ডাক্তার যদি বলে যে না, নো আই ক্যানট ম্যানেজ ইট, আমি এটা ম্যানেজ করতে পারবো না, আপনি স্পেশালিস্টের কাছে যান, সেটা একটা আলাদা, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। কিন্তু ইউ হ্যাভ টু ওপেন আপ টু দ্য ফিজিশিয়ান। ইভেন সিম্পলি অ্যাংজাইটি, ডিপ্রেশন বা নর্মাল যে সাইকিয়াট্রিক প্রবলেম গুলো আছে, লট অফ প্রাইমারি ফিজিশিয়ান তাকে ইজিলি ম্যানেজ করতে পারে এবং করেন। কারণ আপনি যদি একটা সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট, উই আর টকিং অ্যাবাউট 3 months 6 months, নট ইজি, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। এর মানে এই না যে পেশেন্ট অতদিন সাফার করবে, ঠিক না? কিন্তু সেই পেশেন্ট যদি আমাদের কাছে ওপেন আপ না করে, দেন আই ডোন্ট হ্যাভ এনি অপশন, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। তার মেন্টাল হেলথ বলেন, তার ফিজিক্যাল হেলথ বলেন, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। একদম তাই। তো দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ফেরত আসছি আপনাদের সাথে, আমাদের সাথে থাকুন। আজকের আলোচনায় প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, পেশেন্ট অ্যান্ড ফিজিশিয়ান এক্সপেকটেশন অ্যান্ড রাইটস। আমরা জানি যে এই আলোচনাটি আসলে মনে হতে পারে যে ইনফরমেশন গুলো আমরা হয়তো সকলেই জানি, কিন্তু আসলে আমাদের কমিউনিটির ভিতরে কিন্তু এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সার্ভিস সম্পর্কে আমাদের ভিতরে ভীষণ ভ্রান্ত ধারণা আছে, অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা জানি না আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কত ভীষণ গুরুত্বপূর্ণ রোল আমাদের জন্য প্লে করতে পারেন। তো ডক্টর হোসেন, আপনার সাথে আলোচনা করছিলাম প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে। তো আমি একটু ছোট্ট করে জানতে চাইবো যে আসলে পেশেন্ট প্রাইভেসি মেনটেন করবার ক্ষেত্রে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এবং যে কোনো ফিজিশিয়ানেরই যে একটি ল রয়েছে এই দেশে, তো আপনি যদি খুব ছোট করে বলেন, আমার ইচ্ছা আছে যে এটি নিয়ে আপনার সাথে হয়তোবা আমি একটি ভিন্ন এপিসোডে একদম ডিটেল আলোচনা করব। আজকে যদি আপনি জাস্ট বেসিকটি বলেন, কারণ আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি তারা মনে করেন যে আমার একটি মেজর সমস্যা হচ্ছে, একটি কোনো হেলথ ইস্যু অথবা কারো যদি কোনো মেন্টাল ইস্যু হয়, এটা তো ভীষণ ভাবেই মনে করেন যে আমি যদি আমার ডাক্তারের সাথে যে কথা বলি, আমার মনে হয় কালকে চাকরি চলে যাবে, কারণ তারা হয়তোবা জেনে যাবে। তো আপনি কি একটু এই বিষয়টি ছোট্ট করে আলোচনা করবেন কিনা? অবশ্যই হ্যাঁ, মানে যেমন পেশেন্টের যে কোনো ডিজিজ কন্ডিশন, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল হেলথ হোক, এগুলো সিক্রেসি মেনটেন করা কিন্তু প্রত্যেকটা ফিজিশিয়ানের রেসপন্সিবিলিটি। এবং একটা ল এর মধ্যে একটা হিপা হিপা একটা ল আছে একটা, যেটা কিছু ফর একটা পেশেন্ট আমার কাছে আসলো, হয়তো তার অ্যাংজাইটি হচ্ছে, তার ডিপ্রেশন হচ্ছে, তার অ্যাটেনশন ডেফিসিট প্রবলেম হচ্ছে, ইট ডাজন্ট মিন দ্যাট আমি ওই জিনিসটা নিয়ে তার এমপ্লয়ের সাথে কথা বলতে পারি, বা তার এমপ্লয়ার ইচ্ছা করলে আমার কাছে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ গোয়িং অন। নো, পেশেন্ট যদি কোনো ফর্ম যদি সাইন না করে ডিসক্লোজ করার জন্য, কোনো ডাক্তার কিন্তু কোনো ধরনের মেডিকেল রেকর্ড বলেন, সেটা ফিজিক্যাল হেলথ হোক অথবা মেন্টাল হেলথ হোক, এগুলো ডিসক্লোজ করতে পারবে না। নট ইভেন তার ফ্যামিলি মেম্বারের সাথেও। যেমন হাজবেন্ডের সাথে হাজবেন্ড ডিজিজ সম্বন্ধে ওয়াইফের সাথে ডিসকাস করা যাবে না, ওয়াইফের ডিজিজ সম্বন্ধে হাজবেন্ডের সাথে ডিসকাস করা যাবে না, আনটিল আনলেস তারা যদি ভিজিটের সময় যদি দুজন প্রেজেন্ট থাকে একত্রে, সেটা আলাদা জিনিস। বা অথবা যদি চার্টে কোনো স্পেসিফিক কোনো রিকোয়েস্ট থাকে যে আপনি ডিসকাস করতে পারেন আমার হেলথ কন্ডিশন নিয়ে, আমার বাবা মার সাথে বা আমার স্পাউসের সাথে ডিসকাস করতে পারেন। কিন্তু এই যে হিপা রুলটা কিন্তু খুবই স্ট্রিক্ট। হয়তো আমাদের কমিউনিটিতে এতটা আমরা অত গুরুত্ব সহকারে দেখি না, কিন্তু আপনি বাইরে যদি কোথাও কাজ করতে যান, সিম্পলি একটা ফিজিশিয়ান যদি হিপা রুলটা ভায়োলেট করে, ইজিলি তার চাকরি চলে যাওয়া কোনো ব্যাপার নেই। ফিজিশিয়ানের চাকরির কথা বলতেছি আমি। কারণ ইচ্ছা করলে যে আপনি একটা ওষুধ খাচ্ছেন অ্যাংজাইটির জন্য বা ডিপ্রেশনের জন্য, আমি আপনার এমপ্লয়ারের কাছে নো ওয়ে এমপ্লয়ার কোনো দিন জানবে না, আনটিল আনলেস কোনো পার্টিকুলার সিচুয়েশনে যদি আপনি কোনো ফর্ম সাইন না করেন ডিসক্লোজ করার জন্য। মানে এই জন্য এই হিপা রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমেরিকায়। এটি কিন্তু খুব বেশি পুরনো আইন না, আমি বলবো 20-22 বছর বা 25 বছর পুরনো। আমি আই ডোন্ট নো এমনি এক্সাক্ট টাইমটা আমি জানি না, তবে খুব বেশি পুরনো, এটা 50 বছর আগের রুল না এটা। কারণ কিছু কিছু সিচুয়েশন হয়েছিল, এই জন্যই কিন্তু হিপা রুলটা আমেরিকাতে আনা হয়েছে, যে না, যে আপনি পেশেন্টের মানে মেডিকেল কন্ডিশন নিয়ে বা হেলথ কন্ডিশন নিয়ে অন্য কারোর সাথে ডিসকাস করতে পারবেন না, আনটিল আনলেস পেশেন্ট কোনো পারমিশন দেয়। এই জন্য আমি বলবো, আপনাদের যদি কোনো হেলথ প্রবলেম থেকে থাকে, আপনারা ইজিলি ডাক্তারের সাথে কথা বলতে পারেন। জাস্ট কিপ ইন মাইন্ড যে ওই যে আপনি ক্লোজ রুমে ডাক্তারের সাথে কথা বলতেছেন, ওই ডিসকাশন তো কিন্তু ওই পর্যন্তই থাকতেছে, এবং প্লাস এট দ্য সেম টাইম আপনার মেডিকেল রেকর্ডে থাকতেছে। ইট ডাজন্ট মিন দ্যাট
ওই মেডিকেল রেকর্ডে কারো অ্যাক্সেস আছে? নো। হ্যাঁ, ডাক্তার দেখতে পারবে, ডাক্তার নার্স দেখতে পারবে, ইভেন আপনার মেডিকেল অফিসে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন, নার্স বলেন, তারাও কিন্তু এই লয়ের আন্ডারে পড়ে, কিন্তু নট অনলি ফিজিশিয়ান। তো কেউই কারো হেলথ কন্ডিশন কাউকে ডিসক্লোজ করতে পারবে না। এইভাবে যদি কোনো কিছু থেকে থাকে, দ্যাটস এ বিশাল ভায়োলেশন আমি বলবো। এই জন্য তো আপনারা ইজিলি ডাক্তারের সাথে বা মেডিকেল অফিসের লোকজনের সাথে আপনারা ডিসকাস করতে পারবেন। তো এই জিনিসটা নিয়ে তারাই সবাই মোরালেস কিন্তু আমি বলবো অ্যাওয়ার, তারা ওয়াকিবহাল, যে তারা জানে যে না, আমি এটা নিয়ে তার ফ্যামিলি মেম্বারের সাথে বা কোনো ফ্রেন্ড সার্কেল বা কারোর সাথে আমি এটা ডিসকাস করতে পারবো না। দ্যাটস রিয়েলি a strict rule for the health sector. ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আসলে এই বিষয়টি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মুখে থেকে যে তিনি বললেন যে আসলে আপনার প্রাইভেসি কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা কিভাবে প্রোটেক্টেড, সেটা কিন্তু এ দেশে যে ল আছে হেলথ সেক্টরের জন্য, সেই ল দিয়েই কিন্তু প্রোটেক্টেড। এটা কিন্তু এরকম না যে আপনার ফিজিশিয়ানের সাথে আপনি ব্যক্তিগতভাবে একটি প্রমিস করলেন যে ডাক্তার সাহেব আপনি এই কথাটা কিন্তু কারোর কাছে বলতে পারবেন না। ব্যাপারটা কিন্তু আসলে এটা কিন্তু প্রমিস করারও দরকার নেই, এটা বাই ল automatically protected, right? জি Doesn't have to say, oh, আমার এটা কারোর সাথে ডিসকাস করে না, বা আমার ওয়াইফ আছে বাইরে, তার সাথে ডিসকাস করে। নো, ইউ ক্যান নট, রাইট? আমাদের কিন্তু এই বিশ্বাসটি রাখতে হবে এবং বুঝতে হবে যে অ্যাকর্ডিং টু ল আসলে কিন্তু আমি আমার ডাক্তারের সাথে যে আমার যে একটি প্রাইভেট জোন, এটি কিন্তু প্রোটেক্টেড। এবং সেটা পৃথিবীতে যেমনটি করে ডক্টর হুসেন বললেন যে যেই রুমে বসে আপনি ডাক্তারের সাথে আলোচনা করছেন, তার বাইরে কিন্তু কোনো থার্ড পার্সন আসলে এই ইনফরমেশন গুলো কোনোদিনও জানতে পারবেন না। তো আমাদের কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ আস্থা রাখতে হবে এবং যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা আমরা উইদাউট এনি হেজিটেশনই কিন্তু আসলে আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে শেয়ার করতে পারি এবং তার কাছে সেই সমস্যার জন্য আমরা সাহায্য চাইতে পারি। আরো একটি বিষয় আমি জানতে চাইবো, এটিও আসলে আমি পরবর্তীতে আপনার সাথে আরেকটি পর্বে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে মেডিকেয়ার মেডিকেড সার্ভিস, এটা আসলে কারা পেতে পারে বা এটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং একই সাথে যে মানুষটির ধরেন এই মুহূর্তে কোনো জব করছে না বা তার ইন্স্যুরেন্স কভারেজ নেই, সে কি করে এই দেশে আসলে হেলথ সার্ভিস অ্যাক্সেস করতে পারে? এইটার ব্যাপারে হ্যাঁ, আমি অত মানে মেডিকেড বা মেডিকেয়ার আমি অত এক্সপার্ট নেই ব্যাপারে, বাট তবে এগুলা স্টেট বাই স্টেট ভ্যারি করে। সে ফর এক্সাম্পল আমি বলবো নিউ ইয়র্ক স্টেটে পার্টিকুলারলি কেউ যদি মেডিকেড পেতে চান, তাদের জন্য পাওয়াটা খুবই ইজি রিগার্ডলেস অফ দেয়ার জব স্ট্যাটাস। তাদের যদি মানে যদি কোনো এমপ্লয়ার যদি কোনো ইন্স্যুরেন্স প্রোভাইড করে, সেটা আলাদা জিনিস, সেটা মোস্ট অফ দ্য টাইম আমরা প্রাইভেট ইন্স্যুরেন্স বলি। আর যদি এমপ্লয়ার কোনো যদি ইন্স্যুরেন্স প্রোভাইড না করে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইনকামের কিছু লিমিটেশন আছে, বা যে মানে আমেরিকার যেমন আমি বলবো নিউ ইয়র্কে বেশ রিলাক্টেন্ট, আপনার ইনকাম যেটা যাই হোক বা কিছু, নিউ ইয়র্কে ইজিলি দে ক্যান অ্যাপ্লাই ফর দ্য মেডিকেয়ার, দ্য গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, যেটা ওগুলো বিভিন্ন সাবসিডিয়ারি যেগুলো আছে, যেমন হেলথ ফার্স্ট বলেন, মেট্রো প্লাস বলেন, ওয়েলথ কেয়ার, ফিডেলিস, এগুলো সবই কিন্তু মেডিকেডের আন্ডারে পড়ে। আমি বলবো পার্টিকুলারলি নিউ ইয়র্ক এটা বেশ রিলাক্টেন্ট, ভেরি ইজি টু গেট। এই কম্পারিজন আপনি যদি অন্যান্য স্টেটে যান, নিউ জার্সি বলেন বা পেনসিলভেনিয়া, কানেকটিকাট, এগুলো হয়তো একটু ডিফারেন্ট। সো ইজি অপশন হচ্ছে আপনি দেখবেন যে বিভিন্ন স্টেটের কিন্তু যে মেডিকেডের সাবসিডি যেগুলো আছে, ওগুলো কিন্তু ভিন্ন আবার। যেমন এই হেলথ ফার্স্ট কিন্তু পেনসিলভেনিয়া নেই, বা হয়তো বা কানেকটিকাটে নেই। আমি বলবো যে মেডিকেডের ওয়েবসাইটে গিয়ে যে লোকাল সাবসিডি ওদের এজেন্ট আছে, ওদের কাছে ফোন দিলে ওরা বলতে পারবে যে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বাট পার্টিকুলার নিউ ইয়র্ক, দ্যাটস 1 2 3 ইজিলি ইউ ক্যান গেট ইট। কিন্তু তার মানে এই নেই যে আপনি কোনো ধরনের কাভারেজ পাবেন না। কিন্তু যখনই মেডিকেলের প্রশ্ন আসে, তখন কিন্তু হচ্ছে অনেক স্টেটে ইন্স্যুরেন্স একটা ফ্যাক্টর, মানে ওয়ার্ক হিস্ট্রি একটা ফ্যাক্টর বা কিছু। বাট আমি বলবো স্টিল যে গভর্নমেন্টের যে সিস্টেম যেটা আছে, এগুলো চেষ্টা না করলে আপনি তো বুঝবেন না যে আমি এত টাকা ইনকাম করি, আমি মেডিকেড পাবো কিনা। হ্যাঁ, মেডিকেডের বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু কিছু কিছু হয়তো আপনার কোপেমেন্ট একটু বেশি হবে, বাট স্টিল ইউ ক্যান গেট কাভারেজ। আবার মেডিকেয়ারটা একটু ডিফারেন্ট। মেডিকেয়ার হচ্ছে মোস্টলি পিপল হচ্ছে এলিজিবল যারা ডিসেবল কমপ্লিটলি, আর যারা 65 and above, তাদের জন্য মোস্টলি মেডিকেয়ার
মেডিকেটা মানে অ্যাপ্লিকেবল, যাদের হয়তো ক্রনিক মেন্টাল কন্ডিশন আছে বা পার্মানেন্ট ডিসেবিলিটি আছে, একজন স্ট্রোক হয়েছে পার্মানেন্ট ডিসেবল, হয়তো সেরিব্রাল পালজি আছে পার্মানেন্ট ডিসেবল, তারা তারা মেডিকেয়ারের জন্য এলিজিবল হবে। কিন্তু মেডিকেয়ারের ক্ষেত্রে আমি বলবো ইজি অপশন, যেমন নিউ ইয়র্কে ভেরি ইজি টু গেট, call any health first, any Metro Plus agent, easily you can get it. মানে ডিপেন্ডিং, অনেকে কনসার্ন থাকে যে আমার ইনকামে আমি এলিজিবল হব কিনা, মানে ওই এজেন্ট ইজিলি তাদের এইসব অ্যান্সার গুলোই করতে পারবে, এবং যেটা ভেরি ইজি টু গেট ইন নিউ ইয়র্ক স্টেট, বাট আদার স্টেটে হয়তো একটু ভ্যারি করতে পারবে, কিন্তু বাট অপশনস আর দেয়ার। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এখনো জব পাচ্ছেন না, তার যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি হেলথ ক্রাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে সে কি করে হেলথ সার্ভিস অ্যাক্সেস করতে পারেন? ওকে, মানে যদি ইমার্জেন্সি হয়ে যায়, আমি যেটা বলবো জাস্ট দ্য পেশেন্ট ইমার্জেন্সি রুমে যাওয়া দরকার। আমি বলবো ডোন্ট ওয়েট ফর এনিথিং, গো টু ইমার্জেন্সি রুম। তো রিজন হচ্ছে কি, ম্যাক্সিমাম হসপিটাল গুলোই কিন্তু স্টেট থেকে ওই বেনিফিট গুলো ওরা নিয়ে যাবে। হাউ? কারণ যখন দেখবে পেশেন্টের ইনকাম নেই, পেশেন্টের হয়তো তার হেলথ ইন্স্যুরেন্স কোনো কিছু কোনো ধরনের কাভারেজ নেই, রাইট, ওরা বলবে যে there will be bill for $20,000. The patient cannot afford. ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা কিন্তু স্টেটের কাছে ওরা একটা টেম্পোরারি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করে টাকা বিল গুলো কালেক্ট করে, আমি যতদূর জানি। তো ইন দ্যাট কেস, এর মানে এই না যে I have to die in my house, I don't have health insurance. No. In America, the options are still open. No matter president যেই হোক, the options are still there. You know, if you have any emergency condition, go to the emergency room. The hospital can manage this, collect this money from the state. একদমই তাই। সুপ্রিয় দর্শক, আসলে এই ইনফরমেশনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সকলের জানার জন্য, যে এই দেশে কিন্তু একটি ল যেখানে আসলে পেশেন্ট কামস ফার্স্ট, নো ম্যাটার আপনার হোয়াট এভার ইউর ব্যাকগ্রাউন্ড ইজ, আপনি এখানে ইমিগ্রেন্ট, আপনি সিটিজেন, আপনি ট্যুরিস্ট, আপনি ট্রাভেলার, আপনার ইন্স্যুরেন্স আছে অথবা নেই, আপনি পে করতে পারবেন অথবা পারবেন না। আপনি যদি অসুস্থ হয়ে হসপিটালের ইমার্জেন্সিতে যান, আপনাকে কিন্তু অবশ্যই প্রথমে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা হবে। আগে আপনার লাইফ সেভ করা হবে, তারপরে চিন্তা করা হবে যে এটা আপনি পে করতে পারবেন কিনা, এবং আপনি যদি এটা পে করতে না পারেন, আপনাকে কিন্তু তার জন্য পুলিশের কাছে তারা পাঠিয়ে দেবে না। কারণ যেরকম করে ডক্টর হুসেন বললেন যে সেটা তার স্টেটের কাছে আসলে বিলটি করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমার যে কোনো ধরনের হেলথ ক্রাইসিসে আমার যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান না থাকে, তাহলে আমি কিন্তু আসলে ইমার্জেন্সিতে যেতে পারি। হ্যাঁ, অনেকে আমরা মনে করি যে ইমার্জেন্সিতে গেলে আমাকে সারাদিন বসে থাকতে হবে, কিন্তু যদি সেটা আমার লাইফ থ্রেটানিং সিচুয়েশন হয়, আমাকে কিন্তু আসলে যেতে হবে। আরো একটি কথা ডক্টর হোসেন, আপনি প্রথমে বলছিলেন যে এখন আরেকটি নতুন সার্ভিস যেটা চালু হয়েছে, যেটা হচ্ছে যে এই যে আর্জেন্ট কেয়ার, এবং এই আর্জেন্ট কেয়ারে অনেকেই কিন্তু মনে করেন যে আমি ইমার্জেন্সিতে না যাই, আমি প্রাইমারি কেয়ারের কাছে না যাই, আর্জেন্ট কেয়ারে চলে গেলাম। তো আমি আসলে এটি কাউকে কম ইম্পর্টেন্স দিচ্ছি বা কাউকে একটু ডাউন করছি এরকম করে বলছি না, আমি আসলে রিয়েল ফ্যাক্টই বলছি যে আমরা কিন্তু জানি যে আর্জেন্ট কেয়ার এটা আসলে মোর বিজনেস ওরিয়েন্টেড একটি সেট আপ। এখানে কিন্তু বেশিরভাগ সময় আসলে দেখা যায় যে বিভিন্ন নার্স প্র্যাকটিশনাররা আসলে ডিল করেন, এবং আমি দেখেছি যে অ্যাডভান্স ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেখানে আসলে খুব একটি বেশি ফ্যাসিলিটি থাকে না। তো সেই বিষয়ে কিন্তু আসলে আপনি যেরকম বললেন যে এনি টাইম একজন মানুষ কিন্তু তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে রিচ আউট করে তার মেসেজ রাখতে পারে, এবং যখনই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সেটা ইনফর্ম হচ্ছেন রাইট অ্যাওয়ে কিন্তু সে আসলে তার কাছে রিচ আউট করবে, তার অ্যাকশন নেওয়া। বিশেষ করে যেমন এই উইন্টারে যে কমন যে একটা প্রবলেম দেখি, কফ, কনজেশন, আই এম হ্যাভিং উইজিং, লো গ্রেড ফিভার আছে। কারণ একটা পেশেন্ট যদি আর্জেন্ট কেয়ারে যেতে চায়, রাইট, কারণ যদি ইন্স্যুরেন্স না থাকে, ইউ হ্যাভ টু পে ক্যাশ আউট অফ পকেট, ভেরি সিম্পল। আর্জেন্ট কেয়ার কিন্তু ইমার্জেন্সি রুমের মতো না। ইমার্জেন্সি রুমে একটা পেশেন্ট গেল, দে ক্যানট ডিনাই দ্য ট্রিটমেন্ট। আপনি সিম্পল কফ কনজেশনে যদি ইমার্জেন্সি রেজিস্ট্রেশন যদি করেন, ইমার্জেন্সি রুম কিন্তু বলতে পারবে না আপনি we cannot provide the service because you don't have money, you don't have insurance, we cannot. But urgent care they can. তারা কিন্তু বলতে পারবে যে তুমি যদি পে না করো, ইন্স্যুরেন্স না থাকে, then you have to pay out of pocket. এই জন্য বলতেছি যেমন যে পেশেন্ট যদি রিচ আউট না করে তার প্রাইমারি ফিজিশিয়ানের কাছে, মানে they don't have any clue. এই জন্য আর্জেন্ট কেয়ার, রাইট, অনেক ক্ষেত্রে পেশেন্টকে এক্সামিন করতে হয়,
এখন বলতে পারে যে আমি আপনাকে সানডেতে ফোন দিলাম, আপনি আমার সাথে ফোনে কথা বলেন, বা আই নিড টু এক্সামিন দ্য পেশেন্ট। বাট আমি বলবো যারা যারা প্র্যাকটিস করতেছেন দীর্ঘদিন যাবত, তারা জানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলতে পারবে যে এই পেশেন্ট আমি যদি এক্সামিন সে প্রায় আমি এক্সাম্পল দিচ্ছি, অ্যাজমা একটা পেশেন্ট, রাইট? হয়তো এই উইন্টার কফ কনজেশন বেশ কমন, পেশেন্টের একটা উইজিং হচ্ছে, বা একটা আমি পেশেন্টে যদি প্রেগনেন্সিন দিয়ে দেই, জাস্ট কিছু নেবুলাইজার ট্রিটমেন্টের ব্যবস্থা করায় দেয়। যেমন কালকে আমি একটা পেশেন্ট দেখেছি, আমি পেশেন্টকে আমি কিন্তু এক্সামিন করিনি আমি তাকে, যেমন তাকে আমি একটা নেবুলাইজার প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি, একটা কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। পেশেন্ট আবার আজকে সকালে ফোন দিয়ে বলতেছে হিজ ফিলিং মাচ বেটার। আমি যেটা বললাম, পেশেন্ট এক্সামিন যে অলওয়েজ করতে হবে, নট নেসেসারিলি। এই জন্য টেলিমেডিসিন ইজ এন অপশন, টেলিফোন ভিজিট একটা অপশন। কিন্তু আমি এই জন্য বলবো যে হ্যাঁ, কার যদি আর্জেন্ট কেয়ার একান্ত যেতেই হয়, যে আই নিড টু গেট এক্সামিন, দ্যাটস ডিফারেন্ট থিং। কার যদি ইন্স্যুরেন্স থাকে, হ্যাঁ অবশ্যই আপনি আর্জেন্ট কেয়ারে যেতে পারেন। কিন্তু কমন একটা প্র্যাকটিস এই উইন্টারে যেটা দেখি, যেমন ওভার ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক। কারণ 99% আপার রেসপিরেটরি ইনফেকশন ইজ কজড বাই দ্য ভাইরাল ইনফেকশন। পেশেন্ট আসতেছে আর্জেন্ট কেয়ার থেকে, অলরেডি been given the amoxicillin, Z-Pak, doxycycline, antibiotic, you can name. আমি ভালো ফিল করতেছি না, কারণ you cannot treat a viral infection with an antibiotic. কিন্তু এই জিনিসটা বেশ কমন। আমি মানে আর্জেন্ট কেয়ারকে আমি ডাউন প্লে করতেছি না, বাট এই জিনিসটা হয়, কারণ পেশেন্ট ও এক্সপেক্ট করছে আই নিড অ্যান অ্যান্টিবায়োটিক। নো, কারণ অ্যাজ এ ফিজিশিয়ান we don't get enough time, you don't take enough time as well. এটা আমাদের কিছুটা যে ফল্ট নাই তা না, আছে, কিন্তু পেশেন্টকে এক্সপ্লেইন করি না যে না, এটা একটা ভাইরাল ডিজিজ, আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা কিল করে ব্যাকটেরিয়াকে। কিন্তু এই জিনিসটা অ্যাজ এ ফিজিশিয়ান আমরা সময় নেই না, কারণ if you give the antibiotic it takes only 5 minutes, if you don't give the antibiotic it will take 20 minutes to explain to the patient, to satisfy the patient. তো এইসব সিচুয়েশন, এই জন্য উচিত নো, ওপেন আপ, কমিউনিকেট করেন পেশেন্ট ফিজিশিয়ানের সাথে, আস্ক দ্য কোয়েশ্চেন। আমি আগে যেটা বলেছি, আমরাও তো মানুষ, মানে একটা কোয়েশ্চেন আস্ক করলে ফিজিশিয়ান রেগে যাবে হয়তো, হ্যাঁ আমাদের পার্সোনালিটি ভ্যারি করে, পার্সন টু পার্সন, ফিজিশিয়ান টু ফিজিশিয়ান ভ্যারি করে, বাট ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক দ্য কোয়েশ্চেন, টু নো যে আপনি আমাকে অ্যান্টিবায়োটিক দেননি কি জন্য আমার লাগবে না, আমার ঠিক না। যে সিম্পল একটা এক্সাম্পল, অর্থাৎ রিচ আউট করেন, এটা সেটা হোক স্যাটারডে হোক সানডে হোক, আপনি রিচ আউট না করেন, হ্যাঁ ফিজিশিয়ানকে আমি 7 দিন অফিস খুলে বসে থাকবে, নট নেসেসারি না। আমি তো বলতে পারি, হ্যাঁ আমি অফিসের কথা পার্টিকুলার বলতে পারি, ইফ সামওয়ান কলস মি টুডে at least they will get some form of answer from me. হয়তো যে ফোন পিক করলো সে মেডিকেল পার্সোনাল না, সে অ্যাটলিস্ট আমার সাথে কমিউনিকেট করবে, এই পেশেন্ট এই সমস্যা হচ্ছে, আপনি পেশেন্ট রিচ আউট করবেন কিনা। হ্যাঁ, মানে পেশেন্টের যদি কোনো ট্রিটমেন্ট রাইড হইতে লাগে যে আই ক্যান হেল্প অন দ্য উইকেন্ড, হ্যাঁ একটা পেশেন্ট প্রেসক্রিপশন কলকে পেশেন্ট ক্যান ফিল বেটার, বাট ইউ হ্যাভ টু রিচ আউট, ইউ হ্যাভ টু ওপেন আপ, দ্যাটস দ্য মেইন থিং। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। তো সর্বশেষ প্রশ্ন হিসেবে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এন্ড ফ্যামিলি ফিজিশিয়ান এই দুটার ক্ষেত্রে আসলে কি পার্থক্য রয়েছে, এবং পেশেন্টের জন্য আসলে এই বিষয়ে কি জানবার কি প্রয়োজনীয়তা আছে? Okay, family physician, tara they can treat from newborn to the 100 years old. Our internal medicine jara tara primary care physician, tara usually 16 to 18 and above patient দেখেন তারা। এইটা হচ্ছে main difference, কিন্তু to treat the conditions আমি বলবো that they can treat the same conditions the same way more or less. The only difference, family physician they can see the children as well. Service more or less, other basic service more or less almost same. The same, right? Because family physician এটা extended তারা মানে নিউবর্ন থেকে শুরু করে যে কোনো যে পেশেন্টকে দেখতে পারে। কারণ ইন্টারনাল মেডিসিন যেমন তারা কিন্তু আমি নিউইয়র্কে দেখেছি যে ফিমেল প্রোভাইডার যারা তারা কিন্তু প্যাপস্মিয়ার করেন, মানে ফ্যামিলি ফিজিশিয়ান প্যাপস্মিয়ার করতে পারেন। হয়তো আমাদের কালচারে একটু ভ্যারি করে যে হ্যাঁ স্বাভাবিকভাবে একটা মানে একজন ওয়েমেন চাবেন না যে একটা মেল পেশেন্ট মেল ইন্টারনাল চিকিৎসা গিয়ে প্যাপস্মিয়ার করাবেন, কিন্তু সেটা তারা করে না, যেটা কালচারাল ব্যারিয়ারের জন্য বা কিছু, যেটা everybody has their own choice. কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ান দিয়ে প্রোভাইড দ্য সেম কেয়ার এক্সেপ্ট জাস্ট দ্য ফ্যামিলি ফিজিশিয়ান তারা হয়তো মানে নিউবর্ন থেকে শুরু করে বাচ্চাদের দেখতে পারেন। ইট ইজ বেসিক ডিফারেন্সটা। বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একজন প্র্যাকটিশনার হিসেবে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে সময় বলার এইটাই যে না, আপনারা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে আপনারা একটু ওপেনলি কথাবার্তা বলার চেষ্টা করবেন।
এবং এটা একটু মাথায় রাখেন যেতে আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, সেটা ফ্যামিলি ফিজিশিয়ান হোক অথবা একজন ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ান হোক, তারা কিন্তু অনেক ডিজিজ কন্ডিশন আপনার ট্রিটমেন্ট তাদের অফিসে তারা আপনাদের জন্য করতে পারবে যদি আপনারা যদি ইচ্ছা করেন। আপনি যদি আগে গিয়ে বলেন যে ডাক্তার আমাকে রেফারেল দিয়ে দেন, স্বাভাবিকভাবে তখন কিন্তু মানে ওই ফিজিশিয়ান কিন্তু মনে করবে যে নো, পেশেন্ট ইজ উইলিং টু সি সামবডি এলস, ওকে গিভ দেম দ্য রেফারেল। না, আপনারা আমি বলবো ওপেনলি কমিউনিকেট করেন, ইনশাল্লাহ মানে আপনাদের যে নিজস্ব ডাক্তার যারা আছেন তারা আপনাদের ভালো ট্রিটমেন্ট দিতে পারবে। তাছাড়া আমাদের কমিউনিটিতে আমি যেটা দেখেছি, নিউ ইয়র্কে আমি যে প্র্যাকটিস করি, অনেক ভালো ভালো ডাক্তার আছেন এবং পেশেন্ট যদি ওপেন না হয়, দেন আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন ইন ইউর বডি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে খুব গুরুত্বপূর্ণ যে কমন সিচুয়েশন গুলো আসলে আমি আমাদের কমিউনিটি পিপলদের ভিতরে যে কনফিউশন গুলো দেখি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান নিয়ে, সেই বিষয়গুলো তুলে ধরবার জন্য আশা করছি আমরা এই বিষয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করব আগামী পর্বগুলোতে। আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মূল্যবান সময়ের জন্য টিভিএন 24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আমাদের দর্শকদের ধন্যবাদ আর টিভিএন কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হোপফুলি এই ইনফরমেশন গুলো কিছু হলেও দর্শকদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আসলে আজকে আলোচনা থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু আমাদের জীবনের হতে পারেন একজন ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধু, যে আসলে শারীরিক মানসিক যে কোনো সমস্যায় আমার পরম বিশ্বাসের জায়গা থেকে আমাকে সাহায্য করতে পারেন। সুতরাং আমরা এর প্রতি কোনো হেজিটেশন বা কোনো সংশয় বা দ্বিধা রাখবো না যে আমার কোনো ধরনের মানসিক বা শারীরিক সমস্যা আসলে কি আমি আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে রিচ আউট করবো কিনা। এবং একই সাথে আপনার যে কোনো ধরনের এমার্জেন্সি সিচুয়েশন, যদি আপনার ইন্স্যুরেন্স নাও থাকে, আপনি কিন্তু জানেন যে আপনি এমার্জেন্সি হসপিটালের এমার্জেন্সিতে রিচ আউট করে যে কোনো ধরনের লাইফ সেভিং সার্ভিস আপনি আসলে পেতে পারেন। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।